সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আবারও তোমাদের মাঝে আসছি নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের বায়ু দূষণ অধ্যায়ের 13, 14, 15, 16 সেশনের অংশবিশেষ কিছু আলোচনা নিয়ে। এবং আমি আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে এই সেশনে বলা আছে যে যোজনী অর্থাৎ রাসায়নিক বন্ধন অধ্যায়ে যে যোজনী এবং যোজ্যতা, এই যোজনী এবং যোজ্যতা নিয়ে আজকে আমি তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেব। বিগত ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করছিলাম কোনো মৌল পর্যায় সারণীতে কোন গ্রুপে বা কোন পর্যায়ে থাকবে সেটা কিভাবে নির্ণয় করতে হয় ইলেকট্রন বিন্যাস থেকে, সে বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তোমরা পূর্বের ক্লাসটা যদি দেখে আসো তাহলে কিভাবে কোনো মৌলের অবস্থান নির্ণয় করা যায় সে বিষয়ে খুব ভালো জানতে পারবে। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব যোজনী এবং যোজ্যতা। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি না করে আমরা চলে যাই যোজনী এবং যোজ্যতা কি এই বিষয় নিয়ে আলোচনা। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 13, 14, 15 ও 16 সেশন এর অংশ হয়ে এই যোজনী এবং যোজ্যতার কথা বলা হয়েছে। তো আগে আমরা জানব যোজনী কি বা যোজ্যতা কি। দেখো, আমি তোমাদের জন্য সংজ্ঞাটি লিখে রাখছি। কোনো মৌলের একটি পরমাণু বা যৌগমূলক অপর একটি পরমাণুর বা মূলক হতে যে কয়টি ইলেকট্রন গ্রহণ করে বা দান করে অথবা শেয়ার করে তাকে তার যোজ্যতা বা যোজনী বলা হয়। তো বিষয়টা তোমরা ভালোভাবে একটু খেয়াল করে পড়ে দেখো যে যোজনী বা যোজ্যতা কাকে বলে। যে বলছে একটা মৌলের একটি পরমাণু বা যৌগমূলক অপর একটি পরমাণু বা মূলক হতে যে কয়টি ইলেকট্রন গ্রহণ করবে অথবা ইলেকট্রন দান করবে অথবা কি করবে, ইলেকট্রন শেয়ার করবে। এই তিনটে বিষয়, অর্থাৎ গ্রহণ করবে, দান করবে, আর একটা কি করবে, শেয়ার। এই তিনটে বিষয় খেয়াল রাখতে হবে। যে কয়টি ইলেকট্রন দান করবে বা যে কয়টি ইলেকট্রন গ্রহণ করবে বা যে কয়টি ইলেকট্রন শেয়ার করবে সেই সংখ্যাকে বলা হয় তার যোজ্যতা বা যোজনী। আবার দেখো, এই সংজ্ঞাটা আমরা অন্যভাবেও বলতে পারি যে কোনো মৌলের একটি পরমাণুর সঙ্গে যত সংখ্যক হাইড্রোজেন পরমাণু বা ক্লোরিন পরমাণু যুক্ত হতে পারে। তাহলে কি বলছে যে কোনো মৌলের একটি পরমাণুর সাথে যত সংখ্যক হাইড্রোজেন পরমাণু অথবা কি যত সংখ্যক ক্লোরিন পরমাণু যুক্ত হতে পারে সেই সংখ্যাকে ওই মৌলের যোজনী বা যোজ্যতা বলে। আবার এভাবে বলা যায়, আবার কোনো মৌলের একটি পরমাণুর সাথে যত সংখ্যক অক্সিজেন পরমাণু যুক্ত হতে পারে সেই সংখ্যার দ্বিগুণ হচ্ছে ওই মৌলের যোজনী বা যোজ্যতা। তাহলে দেখো, আমরা সারসংক্ষেপে চলে আসি। আমরা কিন্তু তিনটে সংজ্ঞা পেলাম। তো তুমি যেটা মনে রাখবে সেটা হবে। তবে বিশেষ করে আমি তোমাদের বলবো যে এইখানে ইলেকট্রন গ্রহণ বা দান এবং শেয়ার, যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে, যতগুলো দান করবে বা শেয়ার করবে তাকে যোজনী বা যোজ্যতা বলে। যদি তোমাকে সংজ্ঞা জানতে হয় তাহলে এটাই সবথেকে ভালো সংজ্ঞা। কিন্তু এখানে যে দুটি সংজ্ঞার কথা বলা হয়েছে সেটা হচ্ছে তোমাকে শনাক্ত করতে কাজে লাগবে। অর্থাৎ কোনো মৌলের যোজনী কত সেটা হঠাৎ করে শনাক্ত করতে গেলে তোমার এই পন্থা অবলম্বন করলেও হবে। দেখো, এখানে বলছে যত সংখ্যক হাইড্রোজেন বা ক্লোরিন পরমাণু। যদি কোনো মৌলের কথা বলা হয় HCl, মনে করো একটা মৌল তোমাকে বলা হলো কি HCl, তাহলে দেখো এই যে মৌল ক্লোরিন, এই ক্লোরিন মৌলের সাথে কতগুলো হাইড্রোজেন যুক্ত হয়েছে? একটা।
অর্থাৎ একটি হাইড্রোজেন, তাহলে এই ক্লোরিনের যোজনী কত হবে? 1। আবার কি বলছে, যতগুলো অক্সিজেন পরমাণু, কোনো মৌলের সাথে যতগুলো অক্সিজেন পরমাণু যুক্ত হবে তার দ্বিগুণ সংখ্যাকে বলা হয় তার যোজনী। তো সেরকম যদি আমরা উদাহরণটা দেখতে চাই, মনে করো ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে চুনের সংকেত। তো ক্যালসিয়াম অক্সাইড, এখানে দেখো এই ক্যালসিয়াম মৌলটির সঙ্গে কয়টি অক্সিজেন যুক্ত হয়েছে? একটা অক্সিজেন যুক্ত হয়েছে। তাহলে এই একটা যেহেতু যুক্ত হয়েছে, তাহলে এর দ্বিগুণ সংখ্যা হবে তার যোজনী। তাহলে 1-এর দ্বিগুণ কত হবে? 2। তাহলে এখানে এই যৌগে ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2। আর এখানে যেহেতু বলছে যত সংখ্যক হাইড্রোজেন যুক্ত হবে তার সংখ্যা হচ্ছে ওই মৌলের যোজনী। এক্ষেত্রে আবার ক্লোরিনের কথাও বলা হয়েছে। তো দেখো একই উদাহরণে আমরা দুটোর যোজনী একসাথে বলতে পারি। তেমন একটা যৌগ হলো HCl। তো আমরা আরও একটা উদাহরণ দেখতে পারি। মনে করো এখানে অ্যামোনিয়া আছে NH3। তো এখানে দেখো হাইড্রোজেন কয়টি আছে? 3টি। তাহলে বলছে যত সংখ্যক হাইড্রোজেন যুক্ত হবে তত সংখ্যায় হচ্ছে এই মৌলের যোজনী, অর্থাৎ এখানে নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3। তো দেখো এখানে আমি একটু বিস্তারিত লিখছি। নাইট্রোজেন পরমাণু হচ্ছে এখানে 1টি, হাইড্রোজেন পরমাণু হচ্ছে 3টি। তাহলে এই যৌগে অর্থাৎ নাইট্রোজেনের যোজনী হবে 3 এবং হাইড্রোজেনের যোজনী হবে 1। তাহলে এখানে নাইট্রোজেনের যোজনী কত হবে? 3 আর হাইড্রোজেনের যোজনী 1। দেখো আর একটা উদাহরণ আমরা দেখতে পারি যোজনীটাকে আলো ভালোভাবে বোঝার জন্য। সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম পরমাণুর সংখ্যা হচ্ছে 1টি, ক্লোরিন পরমাণুর সংখ্যাও 1টি। তাহলে এই যৌগে বলো তো সোডিয়ামের যোজনী কত বা ক্লোরিনের যোজনী কত? তাহলে বলছে যত সংখ্যা ক্লোরিন যুক্ত থাকবে তত হবে এই সোডিয়ামের যোজনী, তত সংখ্যা আছে সোডিয়ামের যোজনী। তাহলে ক্লোরিন এখানে একটা, তাহলে এখানে সোডিয়ামের যোজনী কত হবে? সোডিয়ামের যোজনী হবে 1 এবং ক্লোরিনের যোজনীও 1। এরপর দেখো আরেকটি যৌগ ক্যালসিয়াম অক্সাইড। এই যৌগে ক্যালসিয়ামের পরমাণু সংখ্যা 1টি, অক্সিজেনের পরমাণু সংখ্যা 1টি। তাহলে এখানে ক্যালসিয়ামের যোজনী হবে 2 এবং অক্সিজেনের যোজনী, এখানে ক্যালসিয়ামের যোজনী হবে 2 এবং অক্সিজেনের পরমাণু সংখ্যাও 1টি, এখানে অক্সিজেনের যোজনী হবে 1। তাহলে দেখো FeCl2 ফেরাস ক্লোরাইড, এই যৌগে ক্লোরিনের যোজনী হবে 1 এবং আয়রনের যোজনী হবে 2। অর্থাৎ এখানে ক্লোরিনের সংখ্যা দেখো 2টি, ক্লোরিনের সংখ্যা 2টি, তাহলে এখানে আয়রনের যোজনী হবে 2 আর ক্লোরিনের যোজনী হচ্ছে 1। এরপর দেখো FeCl3, এই যৌগের কথা যদি চিন্তা করি তাহলে আয়রন অর্থাৎ ফেরাস ট্রাইক্লোরাইড, এটা হবে ফেরাস ট্রাইক্লোরাইড যৌগে আয়রন অর্থাৎ Fe এর যোজনী হচ্ছে 3, কারণ এখানে ক্লোরিন কয়টি? 3টি। তাহলে যত সংখ্যক ক্লোরিন হবে আয়রনের যোজনী হবে তত সংখ্যক। অর্থাৎ আমরা এখানে যে নিয়মটা পড়ছিলাম যে যত সংখ্যক হাইড্রোজেন পরমাণু বা ক্লোরিন পরমাণু যুক্ত হবে সেই সংখ্যাকে ওই মৌলের যোজনী বা যোজ্যতা বলে। এই নিয়ম অনুযায়ী আমরা কিন্তু এখানে এই যৌগগুলোর যোজনী খুব সহজে বের করতে পারি। কিন্তু এই যৌগে দেখো আয়রনের যোজনী হচ্ছে 3। দেখো একইভাবে এখানে আয়রনের এই যৌগটায় আয়রনের যোজনী হচ্ছে 2 আর এই যৌগটায় ফেরাস ক্লোরাইডে আয়রনের যোজনী 2 আর এই ফেরাস ট্রাইক্লোরাইডে আয়রনের যোজনী হচ্ছে 3। যেহেতু একই মৌলের 2 রকম যোজনী প্রদর্শন করছে তার যৌগ অনুসারে, অর্থাৎ এক এক যৌগে এক এক রকম, তাহলে বুঝতে হবে এটা পরিবর্তনশীল যোজনী, অর্থাৎ এখানে আয়রনের যোজনী কিন্তু পরিবর্তনশীল। তাহলে আমরা আয়রন একটি পরিবর্তনশীল যোজনী মৌল বলতে পারবো। এখন আমরা
যৌগের ক্ষেত্রে বিভিন্ন মৌলের যোজনী সম্পর্কে জানলাম। এখন জানবো যৌগমূলকের চার্জ এবং ওই যৌগমূলকের যোজনী কেমন হবে সেই বিষয়ে। দেখো, আমি তোমাদের সামনে কিছু যৌগমূলকের নাম লিখছি। যৌগমূলকটির প্রথমটি হচ্ছে কার্বনেট। কার্বনেট একটি যৌগমূলক। এই যৌগমূলকের সংকেত হচ্ছে CO3 2-। এই উপরে যে 2- এটা হচ্ছে এই কার্বনেটের চার্জ, অর্থাৎ এখানে চার্জ হচ্ছে -2 এবং যোজনী হচ্ছে এই উপরে এই যে প্লাস বা মাইনাস যে চিহ্নই থাকুক না কেন, এই চিহ্নটা বাদ দিয়ে যে অংশটা হবে সেটা হচ্ছে তার যোজনী, অর্থাৎ যোজনী এখানে 2। যদি এখানে 2- থাকে তাহলে 2- হচ্ছে চার্জ আর শুধুমাত্র 2 হবে যোজনী। ঠিক একইভাবে অ্যামোনিয়ামের ক্ষেত্রে দেখো NH4+, এটা হচ্ছে অ্যামোনিয়াম যৌগমূলকের সংকেত। এখানের চার্জ হচ্ছে +1। যেহেতু এখানে শুধু একটা মাত্র প্লাস দেওয়া আছে, তাহলে আমাদের বুঝতে হবে এটা চার্জ +1 এবং যোজনী হচ্ছে 1। এরপর দেখো সালফেট মূলক SO4 2-। এখানে এর সালফেটের চার্জ হচ্ছে -2 এবং যোজনী হচ্ছে শুধুমাত্র 2। ফসফেট PO4 3-। এর চার্জ হচ্ছে -3 এবং যোজনী হচ্ছে 3। অর্থাৎ যে সকল যৌগমূলক থাকবে সেই যৌগমূলকের পজিটিভ হোক বা নেগেটিভ চার্জ উল্লেখ থাকুক, এই চার্জেরটা হচ্ছে তা ওই যৌগমূলকের চার্জ এবং চার্জের প্লাস বা মাইনাস বাদ দিয়ে যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে তার যোজনী। তো আমার জানা মতে যে কয়েকটি যৌগমূলক আছে সেগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমরা এগুলোকে খুব ভালোভাবে আয়ত্তে নেবে। অর্থাৎ তোমাকে হঠাৎ করে যদি বলা হয় সালফেট যৌগমূলকের চার্জ কত অথবা যোজনী কত, তুমি কিন্তু এটা যদি তোমার জানা থাকে তাহলে তুমি হঠাৎ করে উত্তরটা দিতে পারবে। এরপরে দেখো আরও কিছু যৌগমূলক আছে, যেটা হচ্ছে ফসফোনিয়াম অর্থাৎ PH4+। তাহলে এখানে নিয়ম অনুযায়ী এর চার্জ হচ্ছে +1 এবং যোজনী হচ্ছে 1। একইভাবে নাইট্রেট মূলক NO3-। এর চার্জ হচ্ছে -1 এবং যোজনী হচ্ছে 1। এখন আমরা জানব যোজনীর আসলে প্রকারভেদ কি, অর্থাৎ কয় ধরনের যোজনী আছে। এই যোজনী হচ্ছে আমাদের 4 প্রকার যোজনী আছে। প্রথমটা হচ্ছে পরিবর্তনশীল যোজনী, অর্থাৎ যে সকল মৌলের যৌগ গঠনের সময় তাদের যোজনী কি হয়, পরিবর্তন হয়, অর্থাৎ তা স্থির থাকে না, তাকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। উদাহরণ হিসেবে আমরা এখানে ফেরাস ক্লোরাইড এবং ফেরিক ক্লোরাইড এই যৌগের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় আয়রনের যোজনী এই যৌগের ক্ষেত্রে হচ্ছে 2 এবং এই যৌগের ক্ষেত্রে হচ্ছে আয়রনের যোজনী 3। তাহলে আমরা বলতে পারি আয়রন একটি পরিবর্তনশীল যোজনী মৌল। এরপর দেখো ফেরাস সালফেট FeSO4। ফেরাস সালফেট যৌগে Fe এর যোজনী হচ্ছে 2। অর্থাৎ আমরা জানি সালফেটের যোজনী, অর্থাৎ সালফেট যে মূলকটা, এই মূলকটা একটু আমরা দেখে আসি। এখানে দেখো সালফেট যে মূলক, এখানে যে সালফেট মূলকের চার্জ হচ্ছে 2-, তাহলে যোজনী হচ্ছে 2। তাহলে ফেরাস সালফেট যখন যৌগটা গঠিত হলো এই ফেরাস সালফেট যৌগে, তাহলে ফেরাস সালফেট যৌগে Fe এর যোজনী হচ্ছে 2। আবার দেখো ফেরিক সালফেট Fe2SO4, এখানে হোল ব্র্যাকেট দিয়ে 3। এই যৌগে বোঝা যাচ্ছে আয়রন এর যোজনী হচ্ছে 3। অর্থাৎ আমরা অন্যভাবেও এটাকে যদি মনে রাখতে চাই যে মনে করো সালফেটের যোজনী হচ্ছে সালফেট মূলকের যোজনী হচ্ছে 2, তাহলে এর যে যোজনী সেটা কিন্তু এখানে এসে পড়ে, অর্থাৎ Fe2
এখানে FeSO4 যৌগে Fe এর যোজনী হচ্ছে 2। ঠিক একইভাবে দেখো SO4 3, এই SO4 সালফেট মূলক এখানে 3 বলতে বোঝাচ্ছে এই আয়রনের যোজনী 3 আর সালফেটের যোজনী 2, অর্থাৎ যার যে যোজনী এর যোজনী সালফেটের ঘাড়ে এসে পড়ে আর সালফেটের যোজনী আয়রনের ঘাড়ে এসে পড়ে। তাহলে এখানে সালফেটের যোজনী কিন্তু 2 আর আয়রনের যোজনী হচ্ছে 3। তাহলে আমরা একই মৌলের অর্থাৎ আয়রনের এক্ষেত্রে 2 পেলাম, এখানে 3 পেলাম, আবার এখানে 2 পেলাম, এখানে 3 পেলাম। তাহলে আয়রন একটি পরিবর্তনশীল যোজনী। আশা করি তোমরা এই পরিবর্তনশীল যোজনীটা ভালো করে বুঝতে পারছো। এর পরবর্তী যে প্রকারটা আছে সেটা হচ্ছে সক্রিয় যোজনী। তাহলে আমরা এখন জানি যে সক্রিয় যোজনী হচ্ছে একটি মৌলের শেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন যৌগ গঠনে অংশ নেয়, অর্থাৎ একটি মৌলের শেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন যৌগ গঠনে অংশ নেয় তার সংখ্যাকে সক্রিয় যোজনী বলে। তাহলে আমরা সেটা একটু উদাহরণ হিসেবে দেখে আসি। যেমন FeSO4 যৌগে Fe এর সক্রিয় যোজনী হচ্ছে 2। তাহলে Fe এখানে আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে 2। ঠিক একইভাবে আমরা পরবর্তী যে প্রকারভেদ সেটা একটু দেখি, যে সর্বোচ্চ যোজনী, অর্থাৎ তৃতীয় প্রকারভেদ হচ্ছে সর্বোচ্চ যোজনী। তাহলে সক্রিয় যোজনী আমরা বুঝলাম, এখন হচ্ছে সর্বোচ্চ যোজনী। সর্বোচ্চ যোজনীর সংজ্ঞাটা হচ্ছে একটি মৌলের শেষ কক্ষপথে অনেকগুলো পরমাণু থাকতে পারে। একটি মৌলের শেষ কক্ষপথে অনেকগুলো পরমাণু থাকতে পারে, কিন্তু সবাই যৌগ গঠনে অংশ নেয় না। তাই শেষ কক্ষপথের সবগুলো পরমাণুকে ওই মৌলের সর্বোচ্চ যোজনী বলে। অর্থাৎ এখানে বলছে যে একটা মৌলের শেষ কক্ষপথে অনেকগুলো পরমাণু থাকতে পারে, কিন্তু সবাই যৌগ গঠনে অংশ নেয় না, কিন্তু তার শেষ কক্ষপথের সবগুলো পরমাণুকে ওই মৌলের সর্বোচ্চ যোজনী বলে। যেমন এখানে দেখো, উদাহরণ না দিলে তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে না, তার জন্য উদাহরণটা একটু ফলো করো। FeSO4 ফেরাস সালফেট যৌগে Fe এর যোজনী কত? 2, কিন্তু Fe2SO4 3 যৌগে অর্থাৎ ফেরিক সালফাইড যৌগে Fe এর যোজনী হচ্ছে 3। তাহলে এখানে দেখো, একবার Fe এর যোজনী হচ্ছে 2, অর্থাৎ আয়রনের যোজনী 2, আর একবার আয়রনের যোজনী কত আছে? 3। তাহলে এখানে আয়রনের সর্বোচ্চ যোজনী কত? সর্বোচ্চ যোজনী হচ্ছে 3, অর্থাৎ সবথেকে বেশি যেখানে ব্যবহৃত হবে, অর্থাৎ যে যোজনীটা সবথেকে বেশি ব্যবহৃত হবে তাকে ওই মৌলের সর্বোচ্চ যোজনী বলা হয়। নিশ্চয়ই তোমরা এটা ভালো করে বুঝতে পারলে। এখন আমরা জানব সুপ্ত যোজনী। তাহলে শেষ যেটা, অর্থাৎ প্রকারভেদ, যোজনী প্রকারভেদের শেষ যে প্রকারটা সেটা হচ্ছে সুপ্ত যোজনী। তাহলে সুপ্ত যোজনী কাকে বলে? সর্বোচ্চ যোজনী থেকে ওই মৌলের সক্রিয় যোজনী বিয়োগ করলে, কি বলছে, সর্বোচ্চ যোজনী থেকে ওই মৌলের সক্রিয় যোজনী বিয়োগ করলে যে যোজনী পাওয়া যায় তাকে সুপ্ত যোজনী বলা হয়। দেখো ওই উদাহরণটা যদি আমরা আবার ফলো করি তাহলে সুপ্ত যোজনী আমরা বের করতে পারব। FeSO4 যৌগে আয়রন Fe এর সক্রিয় যোজনী হচ্ছে 2। Fe2SO4 3 যৌগে Fe অর্থাৎ আয়রনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 3। তাহলে সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী যদি আমরা বিয়োগ করি, সর্বোচ্চ যোজনী হচ্ছে 3, তা থেকে সক্রিয় যোজনী যদি 2 বিয়োগ করি তাহলে আমরা সুপ্ত যোজনী পাবো। অর্থাৎ এক্ষেত্রে আয়রন মৌলের সুপ্ত যোজনী হচ্ছে 3 বিয়োগ 2 সমান হচ্ছে 1। আশা করি তোমরা এই যোজনের যে প্রকারভেদ এটাও তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে। এখন আমরা যোজনী বের করার নিয়ম জানব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যোজনী কিভাবে ধাতুর ক্ষেত্রে বের করতে হয়
কিভাবে অধাতুর ক্ষেত্রে বের করতে হয় আর কিভাবে উপধাতুর ক্ষেত্রে বের করতে হয় সেই বিষয়টা একটু জেনে আসি। এখানে দেখো যোজনী বের করার নিয়ম। ধাতুর যোজনী বের করার নিয়ম। তাহলে ধাতুর যোজনী কিভাবে বের করতে হবে? কোনো মৌল যদি ধাতু হয় তাহলে ওই মৌলের শেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে তার সংখ্যাকে ওই মৌলের যোজনী বলে। তাহলে দেখো ধাতুর ক্ষেত্রে কি বলবে? শেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে, এখানে বেজোড় ইলেকট্রন বা জোড় ইলেকট্রন এটার কথা কিন্তু বলা হয়নি। অর্থাৎ শেষ কক্ষপথে যতগুলোই থাকবে তার সব কয়টিকে একত্রে ওই মৌলের যোজনী বলা হয়। অধাতুর যোজনী বের করতে গেলে কি করতে হবে? দেখো অধাতুর ক্ষেত্রে তার শেষ কক্ষপথে অবস্থিত বিজোড় ইলেকট্রন সংখ্যা হলো ওই মৌলের যোজনী। তাহলে অধাতুর ক্ষেত্রে আমার মনে রাখতে হবে শুধুমাত্র শেষ কক্ষপথ বিবেচনা করব এবং সাথে সাথে কি বিবেচনা করব? যে বিজোড় ইলেকট্রন কয়টা আছে। জোড় হলে হবে না, বিজোড় ইলেকট্রন কয়টি আছে সেই সংখ্যা হচ্ছে ওই মৌলের যোজনী। তাহলে ধাতুর ক্ষেত্রে জানলাম আর অধাতুর ক্ষেত্রেও জানলাম। অধাতুর ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র বিজোড় ইলেকট্রন আর ধাতুর ক্ষেত্রে হচ্ছে অবশিষ্ট সকল ইলেকট্রন। বিষয়টা কিন্তু একটু মনে রাখবে। এরপর দেখো উপধাতুর ক্ষেত্রে যোজনী বের করতে গেলে কি করতে হবে সেই নিয়মটা একটু জেনে নিই। এ সকল মৌলের শেষ কক্ষপথের যে কয়টি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যৌগ গঠন করে সেই ইলেকট্রনের সংখ্যাই হচ্ছে তার যোজনী। এখানে কিন্তু কি বলছে? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে কয়টি তোমার যৌগ গঠন করবে সেই ইলেকট্রন সংখ্যাই হচ্ছে উপধাতুর ক্ষেত্রে যোজনী। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা যোজনী বের করা, যোজনী বা যোজ্যতা কি বিভিন্ন উদাহরণের মাধ্যমে সেটা জানলাম। যোজনীর প্রকারভেদ জানলাম, সক্রিয় যোজনী, পরিবর্তনশীল যোজনী, সুপ্ত যোজনী, এগুলো সম্পর্কে আমরা জানলাম। তাহলে আশা করি তোমাদের অনলাইন ক্লাসটা ভালো লেগেছে। তোমরা যদি মনোযোগের সাথে এটা দেখো তাহলে আমি আশা করব তোমরা যে কোনো যৌগের উপস্থিত মৌলের যোজনী খুব সহজে বের করতে পারবে। আমরাই তোমাদের আগামী অনলাইন ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এবং আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি।